আজকে আমরা ডিসকাস করব মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যারা প্রাইমেট তাদের স্ত্রী প্রাণীদের বৈশিষ্ট্য। প্রাইমেট বলতে কী বোঝাচ্ছে? যাদের উন্নত মস্তিষ্ক রয়েছে। মানুষ তো বটেই, মানুষ ছাড়া অন্য যে সমস্ত প্রাণী মানে স্ত্রী প্রাণীতে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায় তার মধ্যে আমরা বলতে পারি শিম্পাঞ্জি, ওরাংওটাং, গিবন, এই সমস্ত প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা প্রাইমেট নয়, মস্তিষ্ক অত উন্নত নয় প্রাইমেটদের মতো, বুদ্ধি অত তীক্ষ্ণ নয়, যেমন কুকুর, বেড়া, ইঁদুর আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যেগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ইস্ট্রাস চক্র বলে একটা যৌন চক্র দেখতে পাই। সেখানে কি হয়, একটা নির্দিষ্ট ঋতুতে ওই সমস্ত প্রাণীদের যৌনাঙ্গ সক্রিয় হয়ে ওঠে, মানে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন বছরে সবসময় নির্দিষ্ট ঋতুতে, মানে প্রজনন ঋতুতে। যাদের বছরে একবার এরকমভাবে যৌনাঙ্গ সক্রিয় হয়ে ওঠে, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদিত হয় এবং যৌন মিলন হলে নতুন অপত্য জন্মানোর সম্ভাবনা তৈরি হয়, তাদের বলে মোনোস্ট্রেস। যেমন আমরা বলতে পারি কুকুর মোনোস্ট্রেস। এরকমভাবে বছরে দুবার হলে ডাইস্ট্রেস। বিড়াল বলতে পারি আমরা। আবার ইঁদুরের মতো প্রাণী তারা হচ্ছে পলিস্ট্রেস, তাদের বছরে দুইয়ের বেশিবার যৌনাঙ্গ সক্রিয় হয় এবং সেই সময়, সেই নির্দিষ্ট সময়ে তাদের সন্তানের জন্ম। কিন্তু প্রাইমেটরা, আমরা এখানে মানুষকে নিয়ে আলোচনা করব, তাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সারা বছরই কিন্তু স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অঙ্গের পর্যায়ক্রমিক সক্রিয়তা। প্রতি মাসে একটি বিশেষ চক্রাকার পদ্ধতিতে ডিম্বাশয় এবং জরায়ুর বিভিন্ন পরিবর্তন ঘটতে দেখা যায়। এটি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত পদ্ধতি। আমরা ধাপে ধাপে জিনিসটা বুঝবো। এবার হোয়াইট বোর্ডে আমরা একটু দেখি। কর্নারে আমি মেনার্কি বলে একটা কথা লিখেছি। মেনার্কি হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে যে বয়সে মেয়েদের প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্রের সূচনা হয়। আমি একটা সময় লিখেছি, 12 থেকে 13 বছর সাধারণত হয়, 10 বছরেও শুরু হতে পারে, ভ্যারি করে, এটা অ্যাভারেজ ভ্যালু। আর মেনোপজ লিখেছি, এটা হচ্ছে সিজেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে ওই মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যায়। এই মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত এই সময়টাকে বলা হয় রিপ্রোডাক্টিভ লাইফ অফ ফিমেল, মানে তাদের যৌন জীবনকাল। যৌন জীবনকাল বলতে গেলে বোঝানো হচ্ছে যে এই সময়ের মধ্যে তারা সন্তান উৎপাদনে সক্ষম। যদি আমরা একটা হিসেব করি যে 10 বছর বয়সে মেনস্ট্রুয়াল সাইকেল সূচনা হলো কারোর ক্ষেত্রে এবং তার 45 বছর বয়সে মেনোপজ হয়ে গেল, মানে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেল, তাহলে সেই মহিলার রিপ্রোডাক্টিভ লাইফ হবে 45 - 10, মানে 35 ইয়ার্স। সে তোমাদের মনে পড়ছে কিনা জানি না, আমরা যখন ডিম্বাশয়ের গঠন পড়েছিলাম তখন বলেছিলাম একটা কথা, যে সদ্যজাত শিশুকন্যা তার ডিম্বাশয়ে 3 লাখ থেকে 5 লাখ অপরিণত ডিম্বথলি থাকে। সেটাই যখন বয়স সন্ধিতে, এই বয়সে 10-12 বছর বয়স, 13 বছর বয়স আসে, সেটা কমে 60 থেকে 80,000 হয়। এবার দেখো, প্রতি মাসে একটি করে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, মাসিক রজত চক্র হচ্ছে। মাসিক বলা হচ্ছে এই কারণেই, মান্থলি হচ্ছে বলে সাইকেলটা। তা বছরে তাহলে কটা সাইকেল হবে? 12টা। পিউবার্টিতে, মানে বয়স সন্ধিতে একটি কিশোরীর তার যদি 60 থেকে 80,000 অপরিণত ডিম্বথলি থাকে, তাহলে
সেটার সংখ্যাটা দেখো। আর রিপ্রোডাক্টিভ লাইফ 10 থেকে 45, এই হিসেবটা ধরলাম 35 বছরের রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে তার কটা অপরিণত ডিম্বথলি পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হবে? বছরে 12টা। তাহলে 35 বছর রিপ্রোডাক্টিভ লাইফ, 35 × 12 গুণ করে দেবো, কত হয়? আমার মনে হচ্ছে 420টা হবে। এইভাবে 420টা ফলিকুল যদি ম্যাচিওর করে, তাহলে 60,000 থেকে 80,000 ফলিকুল আছে অপরিণত ডিম্বথলি। আর 420 ম্যাচিওর করলো, তাহলে বাকিগুলো ফলিকুলগুলো কী হবে? এগুলো কিন্তু অপরিণত ডিম্বথলি হিসেবে ডিম্বাশয়ে রয়েই যাবে, এগুলো কোনোদিনও পরিণত হবে। এই ধরনের ফলিকুলকে বলে অ্যাট্রেটিক ফলিকুল, যেগুলো আর গ্রাফিয়ান ফলিকুলে কনভার্টেড হয়। তাহলে এতগুলো অপরিণত ডিম্বথলি, 60,000 থেকে 80,000, তার মধ্যে মাত্র 400 থেকে 420টা এইরকম বা তার কিছু বেশি গ্রাফিয়ান ফলিকুলে কনভার্টেড হয়। এবার দেখা যাক একটা মেনস্ট্রুয়াল সাইকেলে কি ঘটছে, যে দশাগুলো মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়, ফেজেস বলে লেখা যায়। নাম্বার 1 মেনস্ট্রুয়াল সাইকেল, এটা আমি সাইকেল লিখে ফেলেছি, এটা আমি লিখছি মেনস্ট্রুয়াল ফেজ। তারপরে ফলিকিউলার ফেজ, তারপরে ওভুলেটরি ফেজ বা ওভুলেশন, তারপরে লিউটিয়াল ফেজ। এই 4টে প্রধান দশা দিয়ে আমরা আলোচনা করব। এবার নিচের এই ছবিটা তোমরা দেখো, এটা 0 to 28 ডেজ লেখা, মানে 28 দিনের একটা গড় হিসেব, 28 দিনের চক্র এটা। এবার কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে 2-4 দিন। 0 to 4 ডেজ যেটা, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। আমি আবার এখানে সাইকেল লিখেছি, মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ বাংলায় এটাকে বলছে রজস্রাব দশা। এই সময় আমরা দেখছি যে যোনির দ্বার দিয়ে রক্ত নির্গত হচ্ছে, ব্লিডিং হচ্ছে। কেন হচ্ছে সেটার ব্যাখ্যা আমরা একদম শেষে আলোচনা করব। আর হয়তো আমাকে বলে দিতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন 0 to 4 ডেজ এই মেনস্ট্রুয়াল ফেজে ব্লিডিংটা হচ্ছে। আফটার 4 ডেজ, আচ্ছা এখানে আমি ওপরে একটা ইউটেরাইন চেঞ্জেস দেখিয়েছি, এগুলো হচ্ছে জরায়ুর প্রাচীর। এরকম খাপছাড়া খাপছাড়া কেন দেখানো হয়েছে? জরায়ুর প্রাচীরগুলো হচ্ছে খাঁজ বহুল হয়, সেই জন্য এরকম খাঁজের মতো আমি এঁকেছি। তো এখানে আমরা দেখব ইউটেরাসের পরিবর্তনগুলো, আর ওপরে আমরা দেখব ডিম্বাশয়ের পরিবর্তনগুলো, ওভারিয়ান চেঞ্জেসগুলো এখানে দেখব। তো 0 to 4 ডেজে দেখো এখানে কীরকম দেখানো হচ্ছে, যে জরায়ু প্রাচীরের থিকনেসটা এখানে দেখো। জরায়ু প্রাচীরের থিকনেস বেশ মোটা চওড়া। এর ভেতরে যে রিংয়ের মতো আঁকা আছে, এগুলো হচ্ছে স্পাইরাল স্ট্রাকচার, এগুলো হচ্ছে রক্তবাহ, পেঁচানো পেঁচানো রক্তবাহ আছে। এবার প্রাচীরটা ভাঙছে, আর প্রাচীর ভাঙার সাথে সাথে প্রাচীরের গায়ে যে রক্তবাহগুলো আছে সেগুলো বিদীর্ণ হয়ে রক্তপাত হচ্ছে। মেনস্ট্রুয়াল ফেজ, রজস্রাব দশা। এই সময় ডিম্বাশয়ে দেখো কি হচ্ছে, একটা অপরিণত ডিম্বথলি আমরা দেখতে পাচ্ছি, অপরিণত ডিম্বথলি। এখানে গ্রোয়িং ফলিকুল লিখেছি আমি, ফলিকুলটা আস্তে আস্তে ম্যাচিওর করবে মেনস্ট্রুয়াল সাইকেল যত এগোবে। তো একদম যখন এই মেনস্ট্রুয়াল ফেজ হচ্ছে, তখন একটা অপরিণত ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকুল আমরা দেখতে পাচ্ছি। এবার সাইকেল যত এগোচ্ছে, ফলিকুল আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে 4 to 14 ডে আমরা যেটা দেখছি, এটার নাম হচ্ছে ফলিকিউলার ফেজ। ফলিকিউলার ফেজ নাম এরম কারণে হচ্ছে, পিটুইটারি গ্রন্থিকরিত ফলিকুল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে এই অপরিণত ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকুলের ডেভেলপমেন্ট শুরু হয়, এবং সেটা আস্তে আস্তে একটা পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকুলে পরিণত হয়। চেঞ্জটা দেখো এই ফলিকুলার ফেজে ওভারিতে আস্তে আস্তে, যে
প্রাইমর্ডিয়াল ফলিকুল প্রথমে কেমন ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে দেখো এর ভেতরে একটা ভ্যাকুয়াল মতো তৈরি হচ্ছে, অ্যান্ট্রাম বলছে যেটাকে। এখানে অ্যান্ট্রাম আরও বড় হয়ে গেছে, আর ভেতরে এই সাদা অংশটা, এখানে একটা ফ্লুইড থাকে, কি বলেছিলাম নাম, লিকার ফলিকিউল। এটা তৈরি হয়ে গেল গ্রাফিয়ান ফলিকুল। এই ফলিকুলার ফেজে ডিম্বাশয়ে এই পরিবর্তনগুলো আমরা দেখছি। আর ইউটেরাসে কি হচ্ছে, ইউটেরাসের প্রাচীরটা এত মোটা ছিল, ভেঙে গিয়ে এটা তখন 4 দিনের মতো ব্লিডিং আমরা অ্যাভারেজ ধরে নিচ্ছি, সেটাও কম বেশি হতে পারে, সব ভ্যালু এখানে অ্যাভারেজ। এবার 4 দিনের পর থেকে যখন রক্তপাত বন্ধ হয়ে গেল, তখন জরায়ু প্রাচীর ক্ষতবিক্ষত থাকে। তখন এই ফলিকুলার ফেজে যেমন এখানে গ্রাফিয়ান ফলিকুল তৈরি হচ্ছে, তেমনি এটা একটা রিপেয়ারিং স্টেজ। রিপেয়ারিং কিসের হচ্ছে, জরায়ু প্রাচীরের হচ্ছে। জরায়ু প্রাচীরের যে ক্ষত সেটা নিরাময় হচ্ছে, যে ব্লাড ভেসেলসগুলো রাপচার করে গেছিলো সেগুলো আবার হিলিং হচ্ছে। আর জরায়ু প্রাচীরের থিকনেস দেখো কত নেমে এসছে, এত উঁচু ছিল নেমে এসছে কোথায়। এবার আস্তে 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 14 ডে কি বলেছি, এটা থার্ড ফেজ, এটা হচ্ছে ওভুলেটরি ফেজ বা ওভুলেশন। এখানে ওভুলেশন লিখেছি। ওভুলেশন হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল বা পরিণত ডিম্বথলি বিদীর্ণ হয়ে গৌণ পরডিম্বাণুর নিঃসরণ। এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে লাল মতো অংশটা, এটা হচ্ছে গৌণ পরডিম্বাণু। এবার গ্রাফিয়ান ফলিকুলটা ফেটে যায়। সব কিছু বুঝতে হবে কেন গ্রাফিয়ান ফলিকুলটা ফাটলো হঠাৎ করে এই 14 ডেতে গিয়ে, আর ফেটে গিয়ে যে রাপচার ফলিকুল কি করে গৌণ পরডিম্বাণুটা বেরিয়ে এলো। ফাটছে এই কারণে, দেখো অ্যান্ট্রামের সাইজটা দেখেছো, আর এইটাতে দেখেছো কত বড় হয়ে গেছে। এর মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে লিকার ফলিকুল। ফ্লুইডের চাপ যত বাড়ছে, গ্রাফিয়ান ফলিকুলের যে আউটার সেল মেমব্রেন তার ওপর প্রেশার বাড়ছে। এই ফ্লুইডের প্রেশারে ফলিকুলটা বিদীর্ণ হয়ে যাচ্ছে, রাপচার্ড হয়ে যাচ্ছে। তার ফলে গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি উসাইড এই রাপচার ফলিকুল থেকে বেরিয়ে আসছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ওভুলেশন বা ওভুলেটরি ফেজ। 14 ডেতে এটা হচ্ছে, 14 ডেতেই হবে একদম মেনে তা নয়, এটা 12 থেকে 16 দিনের মধ্যে হতে পারে। এখানে আরেকটা কথা বলি, 0 to 28 বলেছি, এটা এমন নয় যে একটা মান্থলি ক্যালেন্ডারের 1 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত হবে, আবার তারপর শুরু হবে। এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। এক একজন মহিলার ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল এক এক সময় হতে পারে। কারোর ক্ষেত্রে মাসের 5th ডে থেকে শুরু হতে পারে, কারোর 15th ডে থেকে শুরু হতে পারে, কারোর 25th ডে থেকে শুরু হতে পারে। সেটাই হবে তার ডে 1। এটা কেবলমাত্র সেই মহিলাই জানবে তার কখন মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হচ্ছে, মেনস্ট্রুয়াল ফেজ দিয়ে। এবার আফটার ওভুলেশন এই যে গৌণ পরডিম্বাণু নির্গত হলো, নিয়ে এবার যেটা তৈরি হলো সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। এখানে লিউটিন বলে একটা পিতাবোধ আনা থাকে, এটা সদ্য গঠিত, এটা হচ্ছে ম্যাচিউরড কর্পাস লিউটিয়াম। এবার কর্পাস লিউটিয়াম থেকে তৈরি হবে প্রোজেস্টেরন বলে একটা হরমোন। আর গ্রাফিয়ান ফলিকুল থেকে কি হয়, ইস্ট্রোজেন। এখানে আরেকটা কথা খুব জরুরি বলার, এখানে আমি এত জায়গা নেই বলে দেখাতে পারছি না, তোমরা বইয়ের ছবি দেখবে যে কিছু হরমোনাল গ্রাফ যদি আমরা দেখি, একদম শুরুতে পিটুইটারি হরমোন যদি আমরা দুটো দেখি, একটা FSH একটা LH। যখন ফলিকুল তৈরি হচ্ছে, গ্রোয়িং ফলিকুল, তখন FSH এর গ্রাফ খুব হাই থাকে। এখানে যদি আমরা একটা FSH এর গ্রাফ আঁকি, FSH এরকম উঁচু হয়ে থাকে, আর LH এর গ্রাফ নিচু থাকবে। LH কখন হাই হবে, LH হবে 14 ডেতে, যখন ওভুলেশন হবে। এই ওভুলেশনের সময় LH এর মাত্রা রক্তে খুব বেড়ে যায়, এটাকে LH সার্জ বলে। LH এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকুল বিদীর্ণ হয়ে গৌণ পরডিম্বাণুর নিঃসরণ হয়। প্রশ্ন হতে পারে যে ওভুলেশনের জন্য দায়ী হরমোনটি কি, সেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন LH। এবার কর্পাস লিউটিয়াম তৈরি হলো, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন তৈরি। এবার যদি ওভারিয়ান হরমোন দিয়ে আমরা চিন্তা করি, এই 14 দিন আগে পর্যন্ত গ্রাফিয়ান ফলিকুল থেকে কে নির্গত হচ্ছে, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের আধিক্য বেশি। আর আফটার 14 ডে প্রোজেস্টেরনের
গ্রাফটা হাই হয়ে। কেন হাই হচ্ছে দেখো, এবার প্রাচীর ক্রমশ মোটা হচ্ছে আর এর মধ্যে রক্তবাহ তৈরি হচ্ছে, রক্তবাহগুলো আরো পেঁচানো পেঁচানো হচ্ছে, জটিল গঠন তৈরি হচ্ছে। তা কেন এরকমভাবে জরায়ু প্রাচীরের স্ফীতি হতে শুরু করলো আফটার 14 ডে? কারণ 14 ডেতে যখন গৌণ পরনির্মাণু নিঃসরণ হলো, এটা নিঃসরণ হয়ে এটা আসে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে, যেখানে যদি যৌন মিলন হয় ওই সময় শুক্রাণু অ্যাম্পুলাতে উপস্থিত হয় এবং সেখানে যদি গৌণ পরনির্মাণু থাকে সেটাকে নিষিক্ত করে। ওই নিষেকের সময় গৌণ পরনির্মাণু ডিম্বাণুতে রূপান্তরিত হয়, তার আগে নয়। এটা আমি বলেওছিলাম আগে পড়ানোর সময়। ফার্টিলাইজেশন যখন আমরা পড়বো তখন আবার এগুলো ডিটেলে আলোচনা করব। তো স্পার্ম প্রেজেন্ট আছে কি নেই সেটা তো বডির জানার কথা না। বডি ধরেই নিচ্ছে, মানে ফিমেল বডি ধরেই নিচ্ছে যে যখন ওভুলেশন হলো, গৌণ পরনির্মাণু ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে গেল, তার মানে সেটা নিষিক্ত হবেই। সেই জন্যে ও আগে থেকেই প্রিকশন হিসেবে পরবর্তী পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করে। পরবর্তী পর্যায়ের প্রস্তুতি মানে কি? পরবর্তী পর্যায়ের প্রস্তুতি মানে যখন ফার্টিলাইজেশন হলো, জাইগোট তৈরি হলো, তারপর সেটা ক্রমাগত বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হলো, এবার ভ্রূণটা গিয়ে রোপিত হয় জরায়ুর মধ্যে। এটা তো আমরা এতদিন সবাই জানি যে আমরা যখন বেড়ে উঠেছি মায়ের গর্ভে, সেটা কোথায়? জরায়ুতে। জরায়ু প্রাচীরে আমরা বেড়ে উঠেছি। এবার জরায়ু প্রাচীরে ভ্রূণের রোপণ হয়, যেটাকে বলে ইমপ্লান্টেশন। তাই জরায়ু প্রাচীরটা যদি শক্তপোক্ত না হয় তাহলে ভ্রূণটা ওর গায়ে আটকাবে কী করে? তো সেই জন্যে প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে জরায়ু প্রাচীরের স্ফীতি ঘটে, যাতে নিষিক্ত ডিমটা থেকে যে ভ্রূণ গঠিত হচ্ছে সেটা জরায়ু প্রাচীরে রোপিত হতে পারে। এটা বডি আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখে। এবার ভ্রূণের রোপণ কখন হবে? যদি ওই সময়ের মধ্যে যৌন মিলন হয় তবেই হবে। যৌন মিলন ছাড়া তো আর ভ্রূণ গঠিত হবে না, তা সব ক্ষেত্রে এটা সম্ভব নয়। তো ফিমেল বডি এরকমভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয় যে ভ্রূণ জরায়ু প্রাচীরে রোপিত হবে। সেই জন্য জরায়ু প্রাচীর ক্রমশ স্ফীত হতে থাকে যত মেনস্ট্রুয়াল সাইকেল শেষের দিকে যায়। এটা কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত প্রোজেস্টেরন দিয়ে এটা কন্ট্রোল হচ্ছে। এটাকে লিউটিয়াল ফেজ বলছে, একদম আপ টু 28 ডেজ পর্যন্ত লিউটিয়াল ফেজ। এবার বডি দেখছে যে একটা সময় পর্যন্ত বুঝতে পারে যে ভ্রূণের রোপণ হয়নি। যদি ভ্রূণের রোপণ না হয়ে থাকে তাহলে কি এই জরায়ু প্রাচীরের স্ফীতিটার আদৌ কোনো প্রয়োজন আছে? একদমই নেই। তো তখন কি হবে? তখন আবার এই প্রোজেস্টেরন কর্পাস লিউটিয়ামটা নষ্ট হতে থাকে, হয়ে তখন সেটা কর্পাস অ্যালবিকান্স বলে একটা স্ট্রাকচারে পরিণত হয়। এটা ডিম্বাশয়ের স্লাইড তৈরি করলে দেখা যায় একটা স্কার মতো, ক্ষতর মতো জিনিস। কর্পাস অ্যালবিকান্স কিন্তু আর প্রোজেস্টেরন ক্ষরণ করতে পারে। এবার যেই প্রোজেস্টেরনের লেভেলটা ফল করে যাচ্ছে তখনই এই জরায়ু প্রাচীরের আবার ভাঙন শুরু হচ্ছে। মানে 28 দিনের পর থেকে আমরা আবার চলে এলাম প্রথমে 0 to 4 days। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন জরায়ু প্রাচীরের ভাঙন হলো। তখনই হচ্ছে যখন ভ্রূণের রোপণ হচ্ছে না। সেই জন্য জরায়ু প্রাচীরের স্ফীতিটার কোনো প্রয়োজন পড়ছে না। জরায়ু প্রাচীর তখন ভেঙে যাচ্ছে এবং জরায়ু প্রাচীরের গায়ে যে অসংখ্য রক্তজালক সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে? যদি ইমপ্ল্যান্টেশন হয়, ভ্রূণের রোপণ হয়, তাহলে ভ্রূণকে পুষ্টি যোগাবে কি? মায়ের দেহের রক্তের মাধ্যমেই বাহিত হয়ে আসা খাদ্যের সারাংশ, অক্সিজেন, এগুলো সব ভ্রূণের দেহে যাবে। তো সেই জন্য ব্লাড ভেসেলসগুলো তৈরি হয়। সেটা যখন কোনো প্রয়োজন পড়ে না, জরায়ু প্রাচীর যখন ভেঙে যায় তখন এই ব্লাড ভেসেলসগুলো ভাঙতে থাকে। সেই কারণে এই 0 to 4 days মেনস্ট্রুয়াল ফেজ, মানে রক্তক্ষরণটা। কিন্তু যদি গর্ভাবস্থা সৃষ্টি হয় তখন কিন্তু পুরো গর্ভাবস্থা জুড়ে কর্পাস লিউটিয়াম অক্ষত থাকে এবং প্রোজেস্টেরন হরমোনের ক্ষরিত হতে থাকে এবং গর্ভাবস্থা বজায় থাকে সম্পূর্ণ 280 দিন, যতক্ষণ না শিশু প্রাণীর বৃদ্ধি সম্পূর্ণ হচ্ছে। তাই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকবে
কতগুলো বিশেষ সময়, সেটা হচ্ছে গর্ভাবস্থাকালে। 280 দিনের মানুষের যে গর্ভাবস্থা, সেই সময় কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হবে না। কেন হবে না বলে তো মুশকিল। মেনস্ট্রুয়াল সাইকেল যদি, তার মানে কি আবার জরায়ু প্রাচীর ভেঙে যাবে, আবার নতুন করে একটা সাইকেল হবে। তাহলে জরায়ু প্রাচীর ভেঙে যাওয়া মানে কি, ভ্রূণটাও তো নষ্ট হয়ে যাবে। ভ্রূণটাকে তো বাঁচাতে হবে, ভ্রূণটাকে বড় করতে হবে। তাহলে যতক্ষণ গর্ভাবস্থায় রয়েছেন কোনো মহিলা, ততক্ষণ তার মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, বন্ধ থাকবে অতদিন। এবং এরপরে ল্যাকটেশন একটা পর্যায়ে থাকে, যখন মা শিশুকে দুধ খাওয়ান, এই পর্যায়টা, এই সময়ও মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। তারপর আস্তে আস্তে আবার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু। এই সময়টা বাদ দিয়ে একজন মহিলার রিপ্রোডাক্টিভ লাইফে বাকি সময় মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে। আবার অনেক সময় সেগুলো অস্বাভাবিকতা, কোনো অসুস্থতার কারণে, স্ত্রী জননতন্ত্রের কোনো অসুস্থতার কারণে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো স্বাভাবিকভাবে গর্ভাবস্থাকালীন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হতে পারে, যে কারণে এটা একটা ইন্ডিকেশন যে রিপ্রোডাক্টিভ লাইফের মধ্যে আছে কোনো মহিলা, তার মেনস্ট্রুয়াল সাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ইট মে ইন্ডিকেট প্রেগনেন্সি, গর্ভাবস্থা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে মেনস্ট্রুয়াল সাইকেলের। এবার মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা বুঝতে পারলে ফার্টিলাইজেশন বা নিষেকের পর্যায়ে বা অন্যান্য ঘটনাগুলো বুঝতে আমাদের সুবিধা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা ফার্টিলাইজেশন নিয়ে